একটা খামখেয়ালা দিন, তুমি আমি হয়ে স্বাধীন। গল্প হবে প্রেমক্কা, ফাটাফাটি হবে সিন। মন কেমনে চায় একটু হাসির নিকটিন। মজা হবে প্রেমক্কা, ফাটাফাটি হবে সিন। আমার ছক ভাঙা কনসেপ্ট, বেবি ডোন্ট বি সো পারফেক্ট। আমার ছক ভাঙা কনসেপ্ট, বেবি ডোন্ট বি সো পারফেক্ট। ধরতে পারবেন না বসা ছেড়ে কখন দেবো হাঁটা, কারণ এটা অরুণিমার আড্ডা। এটা অরুণিমার আড্ডা, এটা অরুণিমার আড্ডা, এটা অরুণিমার আড্ডা। নমস্কার, অরুণিমার আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে অরুণিমা। আর আজকে অরুণিমার আড্ডায় এমন একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি বিশ্বাস করেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন প্রতিদিন যে তাকে যারা ভালোবাসেন তারা যেন প্রতিদিন ভালো থাকেন, এবং তাকে যারা ভালোবাসেন না তারাও যেন প্রতিদিন ভালো থাকেন। এইরকম একজন বড় মাপের শিল্পী এবং বড় মনের মানুষের সঙ্গে আজকে আমরা অরুণিমার আড্ডায় আড্ডা দেব। আজকে রয়েছেন অরুণিমার আড্ডায় আমাদের বিশেষ অতিথি, আমার আপনার সকলের প্রিয় শিল্পী এবং অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়াদির সঙ্গে আলাপ করে নিই। পাপিয়াদি, তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। কেমন আছো বলো? আমি খুব ভালো থাকি সব সময়। মানে এই পজিটিভিটিটা কোথা থেকে পাচ্ছ? It comes from within, and I think it comes from the from all the wishes of whomever I know. এই যে that we are both of us are talking, একজন কিন্তু আছে ওপরে দেখছে আমাদের। আমি আমার বাচ্চাদের জিজ্ঞেস করি, হ্যাঁ রে দেখিস? বলে মেয়ে তুমি যা বলে দাও আমরা দেখছি। হ্যাঁ ওই যে আছে, ওই যে তোমার মাথার উপর বসে আছে। মানে এগুলো ঠিক ঠাট্টা নয় না, বাট ইউ নো somebody is watching. তাই আমরা বলি না একটা কথা, গড ফিয়ারিং না, গড কেয়ারিং। এই যে শিক্ষাটা, এইটা মাসিমার কাছ থেকে একদম আমার যা কিছু সব আমার মা শিখিয়েছে, সবটা আমার মা শিখিয়েছে। চাইতে নেই। আমার মা শিখিয়েছিলেন যে স্টেজের অভিনয় আমাকে জ্ঞানেশ মুখোপাধ্যায় জ্ঞানেশ জেঠু বলেছিলেন কত পার্সেন্ট। আমি বললাম কত পার্সেন্ট দিতে হবে বলো তো? বলে তোরা বাচ্চারা খালি পার্সেন্টেজ জিজ্ঞেস করিস কেন? ওটা তার সংখ্যা ইজ নাথিং। আসলে এভরিথিং কামস ফ্রম জিরো, এভরিথিং উইল কনক্লুড টু জিরো। সংখ্যা বলে কিছু নেই। হ্যাঁ, মানে একের পরে অনেক সংখ্যা বসালে অনেকটা সংখ্যা হয়, কিন্তু যদি জিরোটাই থাকে। তাই আমি বলতাম যে কত পার্সেন্ট। তো জ্ঞানেশ জেঠু আর আমার মা কল্যাণী অধিকারী বলেছিলেন তুই স্টেজকে না ঘাম দে, তোর ঘাম ঝরে পড়ুক। আমি মাঘ মাসের ঠান্ডায় হাজার হাজার দর্শক সামনে, কিন্তু আমার ঘাম ঝরে পড়ছে। জ্ঞানেশ জেঠু বলেছিলেন, আমার মা বলেছিলেন ঘাম দে, স্টেজের উপর ঘামটা পড়ুক। ওই মঞ্চের উপর যে ঘামটা পড়বে না, সে মঞ্চ তোমাকে দু হাত ভরে সারা জীবন উপর করে দেবে। ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক এনিথিং, ইট উইল কাম অটোমেটিক্যালি লাইক শাওয়ার্স। ইউ উইল বি শাওয়ার্ড, মানে ওই বর্ষণ হবে শুভেচ্ছা। আর টাকা পয়সা এইও আর কোনদিন চাই না। বিশ্বাস করো, এই যে চাইতে হয় এটাই তো আমি জানি না। কিন্তু আমি শুনি আজকাল যারা মঞ্চকে মাচা বলে, ও মাই গড, মাচায় কারা থাকে? মাচায় শিকারীরা থাকে, শিকার করে। আর যেখানে আমরা নাচ গান অভিনয় করি সেটা আজকালকার ছেলে মেয়েরা, আজকালকার অর্গানাইজার্সরা, এমনকি বড় বড় কাগজের লোকেরা, তারা মাচা বলে। কেন বলেন? কেন অনর্থক আমাদের জীবিকাকে এইভাবে আপনারা আন্ডারমাইন করেন? হিয়ার আফটার আজকে পাপি অধিকারীর মুখ থেকে শুনে আর বলবেন না। পাপিয়াদি, দীর্ঘ 35 বছর ধরে তুমি অভিনয় জীবনের সঙ্গে যুক্ত। এই 35 বছরে প্রচুর চরিত্রের চরিত্রায়ন করতে হয়েছে, এবং সেই চরিত্রায়ন করতে করতে কখনো তোমার নিজের সত্তা, তার অস্তিত্ব, সেটা কখনো এফেক্টেড হয়েছে? মানে তুমি যদি গীতা পড়ো দেখবে অর্জুনকে শ্রীকৃষ্ণ বারবার করে বলেছে তোমার এই মনটাকে এই দেহের বাইরে নিয়ে এসো। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, মনটাকে বাইরে নিয়ে এসো, করে মনটাকে দেখো কি চায়। তাই আমার সমস্ত যে বোধ এতদিন ধরে হয়েছে, সেই বোধটাকে আমি বাইরে নিয়ে যাই
মানে পাপিয়া অধিকারী এখন বাইরে চলে গেল, আর পাপিয়া অধিকারীর দেহটা হয় ময়না সাজছে, নইলে মিস ময়না সাজছে, নইলে একটা দুষ্টু সাজছে, নইলে ভালো সাজছে, একটা মা সাজছে। আমি রইলাম বাইরে, আমার দেহটা কাজ করছে। এই যে কত ধরনের বোধের আদান প্রদান ঘটে, হ্যাঁ এটা নিয়ে তোমাকে এই যে তুমি অস্তিত্ববাদ নিয়ে বলছিলে, খুব জানতে ইচ্ছে করছে তোমার কাছে যে অস্তিত্ববাদের ভাষায় বা তোমার মতো করে যদি তুমি একটুখানি আমাকে বলো যে to what extent a person can go to exist মানে কিন্তু আমি সার্ভাইভালের কথা বলছি। একজন মানুষ কতটা পথ হাঁটতে পারে তার ভালো করে বাঁচার জন্য, সৎভাবে বাঁচার জন্য, এটা যদি তুমি একটুখানি বলো, মানে ইউ আর দ্য বেস্ট পারসন টু আনসার দিস। ভেরি গুড কোয়েশ্চেন। এখনকার সময়ের জন্য খুব ভালো একটা প্রাসঙ্গিক প্রশ্ন করলে তুমি আমাকে। আমরা যখন কম্পারেটিভ লিটারেচার পড়তাম তখন আমাদেরকে বলা হতো যে তুমি প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তরে প্রশ্নই করবে, দেখবে উত্তরটা বেরিয়ে আসছে। তুমি আমাকে জিজ্ঞেস করলে যে হাউ ফার শুড আই গো, হাউ ফার শুড আই ওয়াক টু রিচ টু দ্যাট এক্সিস্টেনশিয়ালিজম, যে আমি আছি। আচ্ছা, আমি তো এখন আছি না, আমি আমি ছিলাম। এই বেঁচে থাকাটা একটা সংস্কার। এই যে আমরা অভিনয় করি, এটা আমাদের সংস্কার। দেখো, এই যে অভিনয় করছে, তাহলে তো অনেক পলিটিক্স এসে যায়। যাই, আমরা যে অভিনয় করি, বহু মানুষ অভিনয় সুযোগ পায় না, আবার ছোট 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 সব দল হয়ে গেছে, সে বড় হাস্যকর ব্যাপার। পায়রাবি একটা সময়ের এবং এখনো, মানে আমি ইনফ্যাক্ট কালকেই দেখছিলাম বোধহয় 2.5 মিলিয়ন ক্রস করে গেছে। অসম্ভব ভালো গান। আচ্ছা, সেটা দেখে দিদিরা কি বলে এটা একটুখানি জানতে চাইবো। কোন দিদিরা? মানে বড় দিদি এবং ছোট দিদি, মানে আমার বাচ্চারা, আমার বাচ্চারা বলে মম ইউ আর সো হট। এটাই থাক, মানে আই হ্যাভ বিন হট। আচ্ছা, কিছুদিন আগে পর্যন্ত ইন্টারনেটে যখনই পাপিয়া অধিকারী টিপতো তখনই বলতো হট পাপিয়া, তাতে করে নাকি ওর স্কুলে বাচ্চারা বলতো এই ইয়ার মম ইজ হট। তখন আমি বলছি হট মানে তো উষ্ণ। ইয়েস ইয়েস আই অ্যাম, মানে বলো তো একটা মায়ের পক্ষে এইটা একটা হট পাপিয়া, বলো তো। সো আই ফিল গুড। হ্যাঁ, শুধু পায়রা না, আমার বহু হিটের গান আছে, সেগুলো আমাকে বলে একটু করতে হবে, একটু করতে হবে। এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক পালাবদল হলে কিছু শিল্পী কাজ পাচ্ছেন, কিছু শিল্পী কাজ পাচ্ছেন না। এটা অনেকে বলেছে, এটা নিয়ে সরব হয়েছে, আবার কিছুজন বলেননি। এটা নিয়ে তোমার কি মত? মানে তুমি কি সহমত পোষণ করো এটার সঙ্গে? অ্যাবসলিউটলি, হ্যাঁ নিশ্চয়ই। অদ্ভুত একটা নেক্সাস তৈরি হয়েছে। আ গুড গভর্নর শুড বি আ গুড গার্ডিয়ান। হ্যাঁ, তো তুমি তো অভিভাবক কি করে হলে? একজন পলিটিক্যাল লিডার, তিনি তো আমাদের অভিভাবক। মা হোক, বাবা হোক, দাদা হোক, মানে আমরা সেই রকমই দেখবো। হয়তো আমরা তাদের ভোট দিইনি, অনেক মানুষ আছে, সবাইকে কি ভোট দিতে হয় নাকি? তো কিছু মানুষের, বেশিরভাগ মানুষের ভোটে তারা নির্বাচিত হন একটা গণতান্ত্রিক পরিবেশে। তা যেহেতু গণতান্ত্রিক একটা কাঠামো, সেই জন্য সবাইকেই তো তাকে দেখতে হবে। ইনফ্যাক্ট আমি বলছি, আমাকে যদি কোনোদিন চিফ মিনিস্টার করে না, আমি আমাকে যারা ভোট দেয়নি আমি তাদেরকে বেশি করে দেখবো, যাতে আমাকে বছরের পর বছর তারা রেখে দেয়। সত্যি বলছি, মানে ইউ মাস্ট বি আ গুড গার্ডিয়ান। এখানে ঠিক উল্টো হলো। গত 10 বছরে আমরা কি দেখলাম? একটা 10 বছর হয়নি, যারা তাদের সঙ্গে রইল তারাই সব সুযোগ সুবিধে, তারাই নাটক, তারাই থিয়েটার, তারাই সিনেমা, তারাই সিরিয়াল, তারাই সর্বস্ব। এবং যারা তাদের সঙ্গে রইল না, তাদেরকে খাবি খেতে হচ্ছে প্রতি মুহূর্তে। এবার মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রচন্ড প্রক্রিয়া চলছে। এবার মেরুদণ্ড কত বাঁকাবো? তো
ধরো কেউ আমাকে কাজ দিয়েছে, আমি তাকে একবার বলতে পারি যে এই তোমার বডি প্রোডাকশনটায় একটু, সে দিল না, আর তো বলা যায় না। মেরুদণ্ড এইসব সিনিয়র অ্যাক্টার্সরা যা তাই বলছিলেন, আজকে ওর কথা হচ্ছিল, নাম বলতে চাই না, বলে কত আর মেরুদণ্ডটাকে বাঁকাবো, একটু ভালো থাকার জন্য, একটু কাজ পাওয়ার জন্য। তা এই যে পলিটিক্যাল আমাদের যে একটা অদ্ভুত ব্যাপার চলছে, ওয়াই দিস, ওয়াই নট সবাই মিলে তোমরা কাজ করো, তোমরা আমাকে ভোট দাও, ইট ডাজন্ট ম্যাটার, আমি তো অনেক বেশি মানুষের ভোটে এসেছি। অ্যান্ড ওয়াই অলসো এই ধর্ম নিয়ে রাজনীতি করা, কেন আমি গানের উপর ঘোমটা পড়ে, আমি একজন ব্রাহ্মণ মহিলা, তাই অভিনয়টা তো সহজেই চোখে পড়ছে। তাহলে তাদের মাদ্রাসার জন্য উনি কেন কিছু করলেন না? কেন উনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন? কেন এই যে নর্থ বেঙ্গলের রাজবংশীদের উনি ইউনিভার্সিটি করে দেবেন, এই করে দেবেন, সেই করে দেবেন বলে একটা কিছু পুঁতে দিয়ে চলে এসেছেন, যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কিচ্ছু নেই, শুধু অভিনয়। মানুষের চোখ না, এই যে বলছি ঈশ্বর একজন আছে, দেখছে, সেই ঈশ্বরের চোখ দিয়ে তো মানুষ দেখছে। ঈশ্বর আমাদের বোধ দিয়েছে, 10 বছর ধরে অনেক প্রতিশ্রুতি পূরণে উনি ব্যর্থ হয়েছেন। একবার চান্স দেওয়া গেছে, দুবার চান্স, কতটা বোকা হলে দুবার চান্স দেবে, তাই না? তাই রাজনীতির মানুষরা যদি একটু, তুমি আমার সঙ্গে থাকো তাহলেই তুমি কাজ পাবে, তুমি আমার সঙ্গে নেই তাহলে তুমি হয় অনেক কম কাজ পাবে, তাহলে তুমি কাজ পাবে না, তুমি জাহান্নামে যাও। ওয়াই দিস ভেরি আনহোলি নেক্সাস, ওয়াই? এটা আমার প্রশ্ন। কেন কেন গান মেলায় অন্যেরা সুযোগ পায় না? কেন থিয়েটারে সেদিনকে ব্রাত্য বলেছে আমরা 100 কোটি টাকা আমাদের চিফ মিনিস্টার দিয়েছেন, 100 কোটি টাকা কোথায় হলো? আরটিআই, আমাদের রাইট টু ইনফরমেশন, আমরা জানতে চাই 100 কোটি টাকা কোথায়, কিভাবে? দেখুন, আমি সকলের পরিচিত বন্ধু, এখানে কেউ নয়। এখন অদ্ভুত রাজনীতির ইয়েটা এমন হয়ে গেছে না, কেউ কারোর বন্ধু হতে ভয় পাচ্ছে, এই পাপিয়ার সাথে মিশবো, এই অমুকের সাথে মিশবো, তাহলে বুঝি ওরা রাগ করবে। তাই আমরা এখন শুধুই পরিচিত। এরকম চলতে পারে না, আর যদি এরকম চলে উই ওয়ন্ট চেঞ্জ। এবং তার জন্য যে কোনো লোককে আমরা সাপোর্ট করতে রাজি আছি, যারা আমরা ভুগেছি গত 10 বছর ধরে, আমরা সাপোর্ট দিয়ে দেবো যে কোনো লোক যারা আমাদের ভালো করবে। দেখো, আমি কিন্তু লেফটেস্ট, আমি আল্ট্রা লেফট নই, আমি আল্ট্রা লেফটে ভয় পাই। আমি, আমার মা কল্যাণী অধিকারী 77-এ নাচ গান অভিনয় করে আগের সরকারটাকে নিয়ে এসেছিলেন এবং বলতেন, মা ভাষণ টাষণ দিয়ে কোনো লাভ নেই, জানিস তো, নাচ গান অভিনয় করে ন্যাচারালি মানুষের বুকের বাঁ দিকে আসনটা নিতে হয়, যেখানে ভাষণ অনেক দূরে চলে যায়। তাই জন্য আমিও অনেক কাজ করেছি, কিন্তু এই যে বিনিময়ে যে কিছু পেতে হয় কোনোদিন ভাবিনি যে আমার বিনিময় মূল্যটা কি। আমি তোমাদের জন্য হাঁটলাম, আমি তোমাদের জন্য বললাম, আমি তোমাদের জন্য, আমার পা যেন, আমার পা একবার পুরো মুচকে গেছিল, স্টেজে পড়ে গেছিলাম, আমি সেই মুচকানো পা নিয়ে কত হাঁটলাম, কত চিন্তা করতে পারবি না, হেঁটে হেঁটে আমাকে সবাই জানলো যে আমার পাটা মুচকে গেছে, কিন্তু কেউ আমাকে একটা ট্রাকও দিল না, ওই যে লরি যার উপর কেউ, আমি হাঁটলাম। আর বিমানদারা তো প্রচুর চড়ে চড়ে হাঁটে, কিন্তু কোনোদিন ওদের মনে হয়নি পাপি অধিকারী এত লেখাপড়া করেছে যে ওকে একটা কিছু একটা, আমার মা তো আমার কখনো শেখায়নি যে পেতে হয়। আমার মারা যখন 77-এ এই সরকারটাকে এনেছিলেন, আমার বাবার বিজনেস তখন ফেল করেছিল, কি কষ্ট করে আমাদের বিরাট বড় ফ্যামিলি, কি কষ্ট করে শুধু অভিনয় করে, অ্যামেচার শো করে, কি কষ্ট করে আমাদের ছেলে মেয়েদের মানুষ করেছিল, আমাদের বিরাট বড় ফ্যামিলি, মুখে রক্ত তুলে। কিন্তু কোনোদিন চাইনি, কোনোদিন আমার মা কল্যাণী অধিকারী কোনোদিন বলেনি যে আপনাদের এই সরকারটাকে আমরা এনেছিলাম, আমরা নাচ গান অভিনয় করে, বিনিময়ে আপনি আমাদের কি দেবেন। যারা পলিটিক্স করছেন, those who think that politics is a profession, not a passion, শিখবেন আমার মা কল্যাণী অধিকারীদের কাছ থেকে।
এখনো যদি নতুন কোনো দলকে সাপোর্ট করি, আমরা কিছু চাই না। We want this government to come down from the throne. সরে যাক, সরে যাক, আসন থেকে নেমে আসুন। আর আপনারা প্রচুর মিথ্যে বলেছেন, প্রচুর দুর্নীতি পরায়ণ, মানে এত এত লোক চলে যাচ্ছে, আর যারা চলে যাচ্ছে সবাই চোর। তারপরে চোর নিয়ে এতদিন ছিলেন, তখন বলছেন না, এখন বলছেন। কি অ্যামেচারিশ, কি ছেলে মানুষ। তারা তাদের অন্তরাত্মার ডাকে বলছেন বটে, অন্তরাত্মার ডাকে ডাকে তারা বেরিয়ে পড়ছেন। কিছু না কিছু তো একটা হয়েছে, সহ্য করতে পারছে না। এ তো পাড়ার ক্লাবের মতো, এই তুই আমি ও বাদ ও বাদ ও বাদ, এই আমরা সব নিয়ে নেবো কিন্তু, হ্যাঁ পুরো গুটিগুলো আমাদের। এরম করলে হয়? হ্যাঁ, এরম করলে তো ক্লাব চলে। আরে ক্লাবে ক্লাবে এত টাকা দেওয়ার কি দরকার? আর এত ভিক্ষে। আমি বলছি পশ্চিমবঙ্গবাসী, আপনাদের বলছি, আপনারা ভিক্ষে নেওয়া বন্ধ করে দিন। ভিক্ষে নেবেন না। কেন ভিক্ষে নিচ্ছেন? কেন কাজ চাইছেন না? কাজ চাওয়াটা আমাদের অধিকার। যারা ওখানে আছেন তাদের কাছ থেকে কাজ চাই, আমাদের দেবেন নয় 1000 টাকা। 1000 টাকায় কিছু হয় না। আর প্রত্যেকটা আমাদের রাইট টু ইনফরমেশন আছে। ওই 100 কোটি টাকা থিয়েটারের জন্য নাকি, 100 টাকা থিয়েটার, আমি বহু থিয়েটারের লোককে জিজ্ঞেস করেছি 100 কোটি টাকা নাকি উনি দিয়েছেন, কোথায় গেছে রে? ব্রাত্য বলতে পারবেন। আর ব্রাত্যর কথায় মনে হলো, আমি কোনোদিন শম্ভু জন শুনিনি, গিরিশ জন শুনিনি, উৎপল জন শুনিনি, অজিতেশ জন ভাবিনি, জ্ঞানেশ জন, কিন্তু ব্রাত্য জন কি অপরিমিত স্পর্ধা। তা হবেই তো, তাদের লোক বলছে কথাঞ্জলি, গীতাঞ্জলি, কথাঞ্জলি হয়ে যাচ্ছে, অং বং চং সব। ও মাই গড, আমি ভাবতে পারি না। তাই বলছি চলে আসুন, আপনাদের স্পর্ধাগুলো একটুখানি কমে যাক। ভয়ানক স্পর্ধা। দেখো, সবাই আমার বন্ধু বান্ধব, সবাইকে আমি চিনি, তাই আমি কাউকে নাম করে বলতে চাই না, কিন্তু দিস সিস্টেম হ্যাজ টু বি স্টপড। তাই এখনো দুম করে ওরা স্টপ করতে পারবে না, কারণ একটা অলরেডি একটা ভয়ঙ্কর দুর্বিনীত একটা দুর্নীতি চলছে, দুর্বিনীত। হ্যাঁ, সো এই ইম্পার্টিনেন্সটা এখন বন্ধ করা যাবে না। তাই পার্টিনেন্টলি ওদেরকে সরে আসতে হবে এবং অন্য কারোকে আসতে হবে, হাত ধরে। এই প্রচন্ড জনপ্রিয়তা। আমি শুধু একটা জিনিস ভাবি, নন্দীগ্রামে যদি বুদ্ধবাবু যদি ওনাকে না বসতে দিতেন, তাহলে হয়তো সরকারটা আসতো না। অত্যন্ত ভদ্র মানুষ তিনি কিন্তু এই কাজটি করেন না। এই আমরা অভিনয় রাজনীতি নিয়ে যেহেতু কথা বলছি, আমার জাস্ট একটা প্রশ্ন মাথায় এলো। রাজনীতিতে অভিনয় আর অভিনয় রাজনীতি কোনটা বেশি ক্ষতিকারক? দুটোই ইকুয়ালি ক্ষতিকারক। আর রাজনীতিতে অভিনয় তো একবার বিষ। রাজনীতিতে অভিনয় করলেই তো বিষ। এই যে বিষাক্ত একটা পরিবেশ, যে মুখে বলবে না 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 আপনারা সবাই আমার, অথচ ভেতর ভেতর ঠিক করে দিয়েছে যে এদেরকে আমরা ওয়াল্ড করে রাখবো, দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেবো, কিংবা মেরুদণ্ডটাকে বেঁকিয়ে দেবো, ঠিক করে রেখে দিয়েছে তো। আর অভিনয়ের মধ্যে রাজনীতি খুব ঢুকে পড়েছে এখন। ওই যে বললাম না, এই পাপি আমার বন্ধু, তাহলে বন্ধুতাটা যদি খুব বেশি করি, আবার যদি রাগ করে, আবার যদি আমি না কাজ পাই, কিন্তু আমি তো ওদেরই, এই যে গুনগুন গুনগুন গুনগুন, অভিনয় রাজনীতিটা বড্ড ঢুকে পড়েছে। ঠিকই বলেছো, দুটোই ইকুয়ালি খারাপ। আচ্ছা, তুমি কাফকা, ফ্রয়েড, আবার একই সঙ্গে পায়রা বিবি, শ্মশানে কাঁদছে লক্ষ্মী যখন তুমি করো, কখনো কি কোনো কনসেপ্ট,
কন্ট্রাডিক্ট করেছে তোমাকে? না, আমাকে এরাই বাঁচিয়ে রেখেছে। ইনফ্যাক্ট আমাকে সবাই একই প্রশ্ন করে যে কাফকা, সিসিফাস, মেফিস্টোফেলেস, ইউরিপিডিস, এরা তোমাকে কি করে যাত্রা করতে উৎসাহিত করলো? ওরাই তো করলো, ওরাই তো আমার বোধটা তৈরি করে দিয়েছে। তুমি তো মানে বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো, সিনিয়র একজন অ্যাক্টর। আগে যখন কাজ করতে যেভাবে ধরো মেগা সিরিয়ালে যেভাবে কাজ হতো, এখন ধরনটা অনেকটা পাল্টে গেছে। সেটা কতটা কনস্ট্রাকটিভ ওয়েতে পাল্টেছে? এখানে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করতে চাইবো যে টিআরপি কতটা গল্পকে চেঞ্জ করে, কতটা এফেক্ট করে গল্পটাকে? আগে যেমন হতো যে 50টা এপিসোড, 150টা এপিসোড আগে জমা দিয়ে দেওয়া হতো, গল্পটা সেই অনুযায়ী হতো। এখন টিআরপি এসে তুমি যদি একটু বলো, মানে তুমি বেটার বলতে পারবে আমার থেকে। প্রথম কথা, টিআরপি জিনিসটা কি? মানে ওইটা কাদের ঘরে রাখা আছে, তারা কি কাজ করে, এবং তাদের সেই সব বাড়িতে বাড়িতে যে টিআরপির ভূতগুলো ঢোকানো হয়েছে, তারা কি কাজ করেন, তারা আর কি কি চ্যানেল দেখেন, এবং কোন ভিত্তিতে? রাইট টু ইনফরমেশন। আপনারা কিন্তু মানে এই অরুণিমার আড্ডায় আর যে মাথায় ঢোকাচ্ছে, আপনারা জানতে চাইবেন সেই সব চ্যানেলদের কাছ থেকে। কতদিন আপনারা যাবেন যদি সময় থাকে, কোথায় কোথায় টিআরপি মেশিনগুলো লাগানো রয়েছে, সেই মানুষগুলো আর কি কাজ করেন, এবং কতদিন ধরে সেই টিআরপিটা সেই বাড়িতে বাড়িতে লাগানো রয়েছে, এবং তারা কারা? যারা এই ধরনের একটা স্বামীর আমি বহু মানে মহিলা সমিতি, বহু জায়গায় মানে মহিলাদের কাজ টাজ করি, আমাকে জিজ্ঞেস করে রীতিমতো, আমিও জিজ্ঞেস করি যারা লেখেন, মানে না এরকম হয় কি জানি। আমার হয়তো আত্মীয় স্বজন প্রায় 60-70টা পরিবার, কই আমাদের এখানে হয় একজনের এতগুলো অ্যাফেয়ার। না, এই বলছি না আমরা খুব পবিত্র, হয়তো আগের জন্মে পবিত্র ছিলাম না, কিন্তু এরকম হয়নি। আর এত এত কুটিলতা, ওরে বাবা! হ্যাঁ, আমাকেও পাঠ করতে হয়েছে। হ্যাঁ, সে আর বলতে চাই না আমি। আর তারপর আজকের দিনে একেবারে সীতার মতো এত সহ্য, সেটাও কিন্তু নেই। মানে এক্সট্রিম হয়, ওইদিকে এক্সট্রিম, নাহলে এইদিকে এক্সট্রিম। ভালো টু দ্য পাওয়ার ইনফিনিটি, খারাপ টু দ্য পাওয়ার ইনফিনিটি। সেই টিআরপি বাড়াচ্ছেন কারা? আরটিআই করতে হবে। আর আরেকটা কথা, আমার নিজের জানা queue of producers and funders who are waiting, মানে তারা ওয়েট করছে স্টার জলসা কিংবা এদের জি বা এদের ওখানে কাজ করার জন্য, তারা কাজ পায় না। আমরা যেমন কাজ পাই না, তেমনি প্রডিউসার্সরাও কাজ পায় না। একই প্রডিউসার বছরের পর বছর, দিনের পর দিন অনেকগুলো করে সিরিয়ালস তারা করছে। কেন? আপনাদের মনে হয় না একই মানুষ, একই লেখা, একই জিনিস, তো চেঞ্জ করতে হবে? এবং সেই জন্যই তো বলছি, তাদের প্রিয় মানুষগুলোকে নেমে আসতে হবে তো সিংহাসন থেকে। তা নইলে বাংলা সিরিয়ালের রাজত্বে, বাংলার সিনেমার রাজত্বে, বাংলা থিয়েটারের রাজত্বে গণতন্ত্র আসবে না, অটোক্রেসি চলবে। কোন মাধ্যমে অভিনয় করতে তোমার ভালো লাগে? যাত্রা, থিয়েটার, সিনেমা, মেগা সিরিয়াল, কোন মাধ্যমে? আমি তো অভিনেত্রী, আমার সব মাধ্যমেই ভালো লাগা উচিত, কিন্তু আমি ভালোবেসেছি স্টেজকে। অনেক মানুষ সাথে সাথে আমাকে রিঅ্যাক্ট করে, কিন্তু
সিনেমা তো মজার বা খুব অনস্বীকার্য। মনে রাখার মতো, সরি একটু ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ। এরকম কোনো মনে রাখার মতো ঘটনা ঘটেছে stage এ? ওরে বাবা, গাদা 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 গাদা, আমি আর কি বলবো, গাদা গাদা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, কিন্তু সিনেমাটা অনস্বীকার্য। সিনেমা আই ক্যানট ডিনাই, কারণ বহু বছর বাদে আমি যখন থাকবো না, আমি অনেক যাত্রা, অনেক থিয়েটার করেছি যেগুলোর কোনো রেকর্ড নেই। হ্যাঁ, শুধুই আমার মুখ থেকে লোকে শোনে, কিন্তু সিনেমাটা থেকে যাবে। তাই ভালো ছবি, আমি কিন্তু এখনো বলছি, সারা পৃথিবীর মধ্যে আমাদের অভিনেতারা 1 নম্বর, সারা পৃথিবীর মধ্যে আমাদের ডিরেক্টর 1 নম্বর। এইটুকুন রিসোর্সে আমরা এত ভালো কাজ করতে পারি। সারা পৃথিবীর মধ্যে যদি আমাদের মধ্যে ভাব ভালোবাসা থাকে, এই নেক্সাসগুলো, এই আনহোলি নেক্সাস যদি বন্ধ করা যায়, বাংলা সিনেমা, বাংলা থিয়েটার, বাংলা এভরিওয়্যার, আমরা উই উইল বি দ্য বেস্ট। আমরা সেটা কেন বুঝতে চাইছি না, এবং যারা বুঝতে দিচ্ছেন না তাদের সিংহাসন থেকে সরে আসা উচিত। এই যে অভিনয় জীবন, এটা তো অনিশ্চিত এখনো পর্যন্ত, সেটার জন্য কখনো মনে হয়েছে যে অধ্যাপনায় শিফট করা যেতে পারে? এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এই জীবনটা অনিশ্চিত, সেজন্য আর্টিস্টদের জন্য তুমি অনেকবার পেনশনের কথা বলেছো, সেটা তুমি কতটা সাপোর্ট পেয়েছো? এখনো পর্যন্ত কারোর কাছে সাপোর্ট পাইনি, সবার কাছেই বলেছি। যদি কোনো নতুন সরকার আসে, আবার আমি সেই একই কথা বলবো, আমাদের জন্য আপনারা কি করছেন? ইউ মাস্ট ডু সামথিং। দেখো, এত বড় প্যান্ডেমিকে শুধু আমরাই চলেছি, কিন্তু আমাদের অভিনয় মানুষ দেখেছেন, আমরা কষ্ট করে হলেও নানা জায়গায় গিয়ে অভিনয় করেছি যখনই একটু খুলেছে। সো আমাদেরকে তো সাপোর্ট দিতেই হবে, কিন্তু নিজের লোকেদের নয়, সবাইকে নিয়ে সাপোর্ট দিতে হবে। 1 নম্বর। আর পেনশনের ব্যাপারটা তো আমাদের তো এখনো ইন্ডাস্ট্রি নয়, আমাদের এখনো ট্রেড। তাই আমরা যারা এত বছর ধরে অভিনয় করছি, তাতে একটা পেনশন তো লাগে। মোট মানে আমরা কি নিয়ে বাঁচবো? আমি অনেক লোককে বলেছি, জানো তো, অনেক মানুষকে বলেছি যে বড় একটা জায়গা থাকলে দাও না, আমি একটা আমাদের গ্রাম তৈরি করবো, একটা শিল্পী গ্রাম। আমার খুব ইচ্ছে একটা শিল্পী গ্রাম তৈরি করা। কোনো সরকারের সাপোর্টের দরকার নেই। আপনারা অনেক করেছেন আমাদের জন্য, অনেক করেছেন। 34-10-44, তার আগেও কংগ্রেস, মানে একদম স্বাধীনতা উত্তর আপনারা অনেক করেছেন আর্টিস্টদের জন্য। এত করেছেন যে নিজের লোকরা খেয়ে খেয়ে পেট মোটা হয়েছে, মেদ বৃদ্ধি হয়েছে কিছু সামান্য মানুষের। আর আমরা মেধহীন এবং অভিভাবকহীন হয়ে অনেক বছর থেকেছি। তাই আমরা এখন ঠিক করেছি আমরা নিজেরাই করব, যা করার নিজেরাই করব। যারা আমাদের সাপোর্ট দেবে আমরা তাদের সাপোর্ট দেব, সর্বতোভাবে সাপোর্ট দেব। তা আমি নিজেই ঠিক করেছি যে একটা শিল্পী গ্রাম করব। আপনাদের যদি কেউ কেউ ভাবেন যে তাতে বাধা দেবেন, বাধা দিয়ে দেখুন। আমরা কিন্তু অনেক, যখন তখন আপনাদের সিংহাসন থেকে আমরা নামিয়ে দেব, যেই হন না কেন। আমরা শিল্পীদের, আমাদের তরোয়াল নেই, আমাদের ক্ষমতা নেই, কিন্তু যে ক্ষমতাটুকু আছে সেটা কিন্তু আপনাদের যখন তখন রাত্রিরে ঘুম উড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট। এটা কিন্তু একজন মহিলা বলছে না, এটা একজন প্রকৃত শিল্পী বলছে। আপনারা প্রকৃত শিল্পী আসলে দেখেননি, আপনারা লোক দেখানো শিল্পী দেখেছেন। 4টে ছবি করে হই হই করে হাততালি পাওয়ার শিল্পী দেখেছেন। ছোটবেলা থেকে স্ট্রাগলার্সদের দেখেননি। বহু চেষ্টা করে আজকে এই সোফাটা অর্জন করেছি। এই যে যা দেখছেন আমার সব ইএমআই চলে, কিন্তু কারণ আমাদের এক্সট্রা রোজগার নেই, কিছু এক্সট্রা রোজগার নেই, ধার করি, আস্তে আস্তে শোধ দিই, কিন্তু তার সাথে অন্যদের জন্যও করি, একা খাই না। তেন তাকতে না ভুঞ্জিতা উপনিষদে পড়েছি। উপনিষদগুলো চালু করুন না স্কুল লাইফে চালু করুন। তখন বলবেন এটা হিন্দুদের, ওটা মুসলমানদের, সবার। আমি সরস্বতী পুজোয় আমার বাড়িতে সর্বধর্ম সমাগম করি। সেখানে জৈন আসেন, বুদ্ধিস্ট আসেন, পার্সি আসেন, খ্রিশ্চান আসেন, ইসলামের লোকেরা আসেন, বেদান্ত সোসাইটির লোকজন আসেন, শিখরা কীর্তন করেন, সিস্টাররা চার্চ থেকে এসে তারা গান করে, বেদ মন্ত্র, বেদ পাঠ হয়। এগুলো করছেন কেন আপনারা?
কেন করেন না? কেন হিন্দু মুসলমান করে নাটক করেন? কেন করেন? করবেন না এগুলো। এগুলো এগুলো করা হচ্ছে অপরাধ। দিস আর ভাইসেস। আর এই আমার কথা শুনে কিন্তু এই নিচে ওইসব গালাগাল লিখবেন না, বিকজ হোয়াট এভার আই এম সেইং দে আর ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। এগুলো একদম সত্যি, আর সত্য বিনা অন্য কোনো কিছু নেই। তাই আমাদের ভাবতে হবে যে আমরা এগোবো কিভাবে। হ্যাঁ, আমি ঠিক করেছি একটা শিল্পী গ্রাম করব, যেখানে সব ধরনের শিল্পীরা থাকবে, শুধু যারা অভিনয় করে তারা নয়, যারা আঁকেন, যারা ক্যামেরার কাজ করে, যারা আর্ট ডিরেক্টর, সবটাই। হ্যাঁ, তো এটা আমি চাই, এইটা আমরা করতে চাই। হ্যাঁ, সেখানে ওরা থাকবে। এবং শিল্পীদের ধরুন আজকে প্রসেনজিৎ চ্যালেঞ্জ, সে বললো আমি আমি একটু একা থাকতে চাই, আমার অনেক হয়ে গেছে, তার জন্য একটু অন্যরকম বাংলো থাকবে, বানিয়ে দেওয়ার লোক আছে। আর পেনশনটা যদি একটু দয়া করে করেন, সেটাও তো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের গাড়ি চড়া অভ্যেস, আমরা বহুদিন বাসে ট্রাভেল করে, গ্রুপ থিয়েটার করে করে রোগড়ে রোগড়ে উঠেছি, এখন তো গাড়ি চড়া অভ্যেস হয়ে গেছে। তা বুড়ো বয়সে গাড়িটা চলে যাবে। আমাদের বয়স্ক অভিনেতাদের একটু দুধ খাওয়া অভ্যেস, দুধটুকু খাবে না। এই প্যান্ডেমিকে আপনারা জানেন কত ডিস্ট্রেস সেল হয়েছে, কারণ 2.5-3 কোটি টাকার বাংলো 80 লক্ষ টাকাও পায়নি। কত লোকের গয়না বিক্রি হয়ে গেছে, মুখে বলে না, কারণ শিল্পীদের বুক ফাটবে তো মুখ ফুটবে না। হ্যাঁ, সো উই আর ইন কোয়াইট আ ব্যাড শেপ। আপনারা সবাই মিলে আসুন, আপনারা অনেকেই শুনছেন। হ্যাঁ, এটাই তো সব থেকে ভালো অরুণিমা, তোমার আড্ডায় অনেক মানুষ দেখেন। সো ওয়াই ডোন্ট ইউ কাম? শুধু আমপানে ক্ষতিগ্রস্তদের পাশেও যেমন দাঁড়াবেন, তেমনি আমাদের পাশেও দাঁড়াতে হবে। আর অধ্যাপনা, আমি যথেষ্ট পড়াশোনা করেছি, কিন্তু যাদের জন্য এতদিন গলা ফাটিয়েছি, কেউ আমাকে একটাও কাজ দেয়নি, একটা প্রাথমিক স্কুলের কাজও দেয়নি। আই এম ভেরি সরি টু সে। অথচ আমি ইউনিভার্সিটির যারা রিসার্চ বা যারা মাস্টার্স করে তারা আমার কাছে আসে, ডাউটস ক্লিয়ার করিয়ে দিই, সেগুলো করি। এবং আমি তোমরা লক্ষ্য করছো আমি যেরকম বোঝাতে পারি বা অনেক কিছু করতে পারি, অনায়াসই। আমাকে চাইতে হবে, আমাকে এটা দাও। মা তো শেখায়নি বিনিময় মূল্যটা চাইতে হয় না, আমি চাইবো কেন? পাপিয়াদি, তোমার সঙ্গে গল্প করতে করতে কতটা সময় চলে গেল বুঝতে পারলাম না। খারাপ লাগছে যে আমরা আড্ডার একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। শেষ প্রান্তটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার রাউন্ড, কিন্তু খুব কঠিন প্রশ্ন নয়, শুধু একটু রিকোয়েস্ট যে তুমি ডিপ্লোম্যাটিক হয়ে উত্তর দিও না, যেটা তুমি হও না। তাহলে আমরা রেডি? ইয়েস, শুরু করি। তোমার স্বপ্নের চরিত্র কি? মাদার ইন্ডিয়া। থিয়েটার, যাত্রা, সিনেমা নাকি সিরিয়াল? থিয়েটার, সিনেমা। জীবনের সব থেকে বড় না পাওয়া? আমি অনেক কিছু পেয়েছি, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু গড। আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি, এমন কিছু নেই যেটা আমি পাইনি, আর যারা আমাকে দেয়নি সেটা তাদের দুর্ভাগ্য। তোমার লাস্ট পড়া ভালো লাগার বই? আমি বার্ট্রান্ড রাসেলের সেটান ইন দ্য সাবার্ব, আর আরেকটি যেটি নোবেল পুরস্কার পেয়েছিল 1950-এর পরমাণু বোমার, ওই গল্পটা, দুটি গল্প আমি পড়লুম। আর আমি না একটা গল্প পড়ি, আমি একটা বই পড়ি না, সাইমালটেনিয়াস রিডার। সিমালটেনিয়াস, আমি অনেক বই পড়ি একসাথে। এটা কিন্তু আমি এটা আমার একটা অদ্ভুত ব্যাপার। আমার বড় বলে এতগুলো বই নিয়ে বসলে যে, তো আমি, আমার একটা নিচে একটা অফিস ঘর আছে, সে তো আমরা ঢুকতে পারবে না, প্রচুর বই সব মেঝেতে, ওইখানে আমি কাউকে ঢুকতেও দিই না। আমি যেদিন সময় পাই, ধরো গ্রিক মিথোলজিও পড়ছি, তো ইউরিপিডিস পড়ছি, তো আমি সাথে সাথে একটা চিত্রাঙ্গদা পড়ে ফেললাম,
হ্যাঁ, সাথে সাথে একটু রাসেল করে ফেল, মানে আম, উম, তারপরে প্রেমাঙ্কুর আতর্থী, মানে যখন তখন যেটা, তারপরে ওই রাবণ সংকীর্তায়ন, আমি সবই একসাথে করি। প্রিয় মানুষ? আমার মা এবং আমার মা, সেখানে আমার বাচ্চাদের বা আমার স্বামীকে বা আমার বাবাকে বা আমার ভাই বোনদের সবাইকে আমি মায়ের মধ্যে দেখতে পাই। আমার মা। অবসর সময় কি করো? লিখি, প্রচুর লিখি আর পড়ি। আর বাচ্চাদের সাথে আবোল তাবোল, মানে আমার একটি বাচ্চা বাইরে সিনেমা নিয়ে পড়াশোনা করে, আবোল তাবোল বাচ্চাদের সাথে আমি মানে কি বলবো, তুমি যদি কোনোদিন একটা ভিডিও তুলে রাখো ভাববে যে এর কি কি নিয়ে আলোচনা করে। অ্যান্ড আমি যেরকম খুব আমার একটা অদ্ভুত, আমি যখন তখন যা কিছু মুখে বানিয়ে বানিয়ে বলতে পারি, জানো। আমার বড় মেয়েটা যে মামিয়া, সে হিন্দি উর্দুতেও ওরকম লিখতে পারে, বলতে পারে, বলে, হ্যাঁ, একদম এক্সটেম্পর। আর ছোট মেয়েটা ইংলিশে ওরকম বলতে পারে, লিখতে পারে, মানে দ্যাট ইজ আওয়ার গেম। হ্যাঁ, এটা একটা খুব মজার। ক্রিটিক্যাল অ্যাক্লেম নাকি কমার্শিয়াল হিট? কোনটা? কমার্শিয়াল হেড না, হিট। ও ক্রিটিক্যালি অ্যাক্লেম তো নিশ্চয়ই। আর কমার্শিয়াল হিটটাকে কি করে অস্বীকার করি? হ্যাঁ, পায়রা আজও। তবে ক্রিটিক্যালি অ্যাক্লেমড এখন যে বয়সে পৌঁছেছি, এখন মনে হয় ক্রিটিক্যালি অ্যাক্লেমড হলে আমি আরো অনেক বেশি দিন বাঁচব। নিজের করা প্রিয় কাজ কোনটা? আমার বিয়েটা, আমি এতদিন ধরে যে আমার বিয়েটা সুষ্ঠুভাবে রেখে দিয়েছি, এই কাজটি আমি নিজে করেছি। আমি বলছি না আমি খুব ভালো সুগৃহিণী, কিন্তু আমি বলছি আই এম ডেফিনেটলি আ সাকসেসফুল হোম মেকার। সব শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার সব কিছু নিয়ে সব কমিটমেন্টস করেও আমি এখনো আই এম টুগেদার অ্যান্ড আই এম হ্যাপি অ্যান্ড আই এম এট পিস। সুখ কেনা যায়, শান্তিকে অর্জন করতে হয়, শান্তিটাকে রোজগার করতে হয়। সো আমি সেই শান্তিটাকে রোজগার করেছি। তোমাকে একটা প্রশ্ন যেটা কেউ করেনি অথচ তুমি চাও সেই প্রশ্নটা মানুষ করুক, সেই প্রশ্নটা কি হবে এবং তার কনসিকুয়েন্ট উত্তরটা কি হবে? কি করে সুখী থাকা যায়? আচ্ছা, শান্তিটাকে কিনতে হয়, শান্তিটাকে রোজগার করতে হয়, তাহলেই তুমি সুখী। অ্যান্ড শান্তি রোজগার করা তো কোনো ব্যাপার নয়। বি আ লিটল গ্রিড ফ্রি, মানে আপনাকে একটু লোভটাকে ত্যাগ করতে হবে, তাহলেই আপনি শান্তিতে থাকবেন। লাভলি আনসার। এই করে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ হচ্ছে। আচ্ছা, তোমার সঙ্গে এতক্ষণ আড্ডা দিতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি এবং ভবিষ্যতে এভাবে শিখবো আমরা সকলেই তোমার কাছ থেকে। সেই জন্য আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। oh god with the bell। সিনেমাটা দেখেছো? আর আমাদের একটা ভালোবাসার বাগান রয়েছে, যেখানে তোমার মতো ভালোবাসার মানুষদের কিছু ভালোবাসার কথা আমরা লিখে নিয়ে যাবো। তো তুমি যদি একটু তোমার যা মনে হবে সেটা যদি একটুখানি এই টপটাই লিখবে। শুধু পাপিয়া। নাম রেখেছি বনলতা, পাপিয়াদের কাছ থেকে আমাদের এই প্রাপ্তি।